আজকে কত তারিখ? 2 তারিখ। আজকে হচ্ছে 2/10/24, তাই তো? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, আমরা পড়ছিলাম মহাকর্ষ সূত্র। এই মহাকর্ষ চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম। আমরা একটা ক্লাস আমরা ডিসকাস করেছি, সেই ক্লাসে আমরা কি কি করেছি সেটা যদি আমরা জাস্ট একবার বলে দিই যে কি কি আলোচনা আমরা করেছি, তাহলে ফার্স্ট হচ্ছে মহাকর্ষ সূত্রটা কি জিনিস, মহাকর্ষ বল, নিউটনের সূত্র, এই সূত্রের সীমাবদ্ধতা, এই সূত্রের সার্বজনীনতা, এইসব পড়ার পর নতুন প্যারামিটার আমরা জি পেয়েছি, সেটা সম্বন্ধে আমরা আইডিয়া পেয়েছি, যেটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তারপর আমরা অভিকর্ষ মহাকর্ষ এই দুটো নিয়ে তফাৎ বুঝেছি। অভিকর্ষ মহাকর্ষ, সেখান থেকে আমরা অভিকর্ষজের জন্য যে ত্বরণ জি হয় সেটাকে সংজ্ঞা দিয়েছি। এটার যে তোমার ইকুয়েশন জি সমান জি এম বাই আর স্কোয়ার হয়, সেটা প্রতিষ্ঠা করেছি। করার পর আমরা দেখার চেষ্টা করেছি যে এই জি কোন কোন ভাবে ভ্যারি করে, কেমন ভাবে ভ্যারি করে, ভ্যারি করে কার কার উপরে। আমরা দেখেছি উচ্চতা ভেদে কেমন ভাবে ভ্যারি করে। তার ফর্মুলা কি ছিল? জি1 সমান জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা ছিল। আর খুব কম উচ্চতার জন্য কি ছিল? জি ইন্টু 1 - 2h/r। এইটা অলওয়েজ অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে অলওয়েজ অ্যাপ্লিকেবল। আর এইটা হচ্ছে শুধুমাত্র এইচ যখন লেস দ্যান আর হয় তখন অ্যাপ্লিকেবল। তারপর আমরা পড়েছিলাম 2 নাম্বার গভীরতায় কিরকম ভাবে ভ্যারি করে। সেখানে আমরা দেখেছিলাম একটাই ফর্মুলা আছে, সেটা জি2 ইকুয়াল টু জি ইন্টু 1 - ডি/আর, ডি যদি গভীরতা হয়। তারপরে আমরা দেখেছিলাম বিভিন্ন অক্ষাংশে কিরকম হয়, বিভিন্ন অক্ষাংশে কেমন হয়। তার ফর্মুলা কি ছিল? জি প্রাইম সমান জি ইন্টু 1 - ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা বাই জি, যেখানে ল্যামডা হচ্ছে অক্ষাংশ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ওমেগা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির কৌণিক বেগ। এগুলো আমরা পড়েছিলাম। এগুলো পড়ে যারা অফলাইনে ছিল তাদের ক্ষেত্রে ঠিক আছে। অনলাইনে যারা, আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম দেখেছিল, তার কাছ থেকে কিছু কিছু ডাউট লোকজনের এসছে, এবং যেটা স্বাভাবিক আসা উচিত, সেটা হচ্ছে একমাত্র ডাউট এসছে, সমস্তটাই বুঝতে পেরেছে, শুধু গভীরতার জন্য যে মানে ভেরিয়েশন, সেই ভেরিয়েশনে আমরা যে ডিসকাশনটা করেছিলাম যে ডি গভীরতায় যখন আমরা আলোচনা করেছিলাম, তখন আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম যে যদি আমি, এটা যদি পৃথিবী হয়, এখানে যদি কোনো একটা টেস্ট চার্জ পার্টিকেল থাকে 1 ভরের বা m ভরের, তাহলে তার উপর অভিকর্ষ ত্বরণ কত ক্রিয়াশীল হবে? যদি পৃথিবীর ভর হয় m, পৃথিবীর ব্যাসার্ধ যদি হয় r, তাহলে এখানে এখানে জি সমান কত হবে? সিম্পলি জি এম বাই আর স্কোয়ার হবে। হবে না? হবে না অনুব্রত? হবে। এবার যদি আমরা ডি গভীরতায় চলে যাই, তাহলে এখানে একটা সার্কেল হবে। তখন আমরা ডিসকাস করেছিলাম যে এক্ষেত্রে যখন ডি গভীরতায় চলে যাবে, এটা যদি 2 নাম্বার পয়েন্ট হয়, এটা যদি 1 নাম্বার পয়েন্ট হয়, তাহলে 2 নাম্বার পয়েন্টে ডি যেহেতু গভীরতা, তখন আমরা বলেছিলাম যে শুধুমাত্র এই ভেতরের গোলকটা আকর্ষণ করবে, বাইরের যে গোলক তো ঠিক নয়, খোলক, বাইরের যে সেলটা আছে, খোলকটা আছে, যে এনভেলপটা আছে, ঢাকাটা আছে, সে কিন্তু কোন রকম ভাবে ভেতরে থাকা কোনো কণার উপরে কোনো প্রযুক্ত বল নেট প্রয়োগ করবে না। তাহলে এখানে আমরা একটাই ফান্ডা বলেছিলাম, সেটা কি ফান্ডা? আমরা বলেছিলাম যে 2 নং পয়েন্টে, এখানে যে 2 নাম্বার পয়েন্ট বলছি, 2 নং বিন্দুতে যদি কোনো ভর থাকে,
তবে তার উপর তার উপর বাইরের যে খোলকটা আছে, বাইরের খোলক, এই খোলকের থিকনেস কত? এই খোলকের থিকনেস কত? এই যে বাইরের খোলক, তার থিকনেস কত? শুধু ডি। ভেরি গুড, শুধু ডি থিকনেস। এই যে ডি থিকনেস এর খোলক, এই খোলকের, যার থিকনেস ডি, কোন খোলকের দরুন কোন নেট অভিকর্ষ বল থাকে না। তার জন্য আমরা কি বলেছিলাম? শুধুমাত্র শুধুমাত্র আর মাইনাস ডি ব্যাসার্ধের যে অভ্যন্তরীণ গোলক থাকে, অভ্যন্তরীণ গোলক যেটা আছে, গোলকের জন্যই জি প্রাইম সৃষ্টি হবে, বা জি2 যেটা বলেছিলাম জি2 হবে। তাহলে এবার প্রত্যেকের প্রশ্ন ছিল, এটা আমরা ডিসকাস করেছিলাম একটু কনসেপচুয়ালি, আমরা ক্যালকুলেশন করিনি। জিজ্ঞেস করেছে কেন, কেন এরকম হবে ভেতরেরটা। তো এটা আমরা ফান্ডাগত দিক দিয়ে একটু দেখবো, ক্যালকুলেশনের আমরা জটিলতায় যাব না। তো আমরা ফান্ডায় যদি দেখি তাহলে কি বুঝতে পারি? দেখো, যে ভেতরে প্রশ্নটা কি দাঁড়ালো? প্রশ্নটা দাঁড়ালো এরকম, যদি কোনো একটা খোলক হয় যার থিকনেস হচ্ছে ডি, ডি থিকনেসের যদি কোনো খোলক হয়, এটা থিকনেস হচ্ছে ডি, তাহলে অভ্যন্তরে কোনো একটা বডি যদি থাকে, এখানে ধরে নাও এম ভর আছে, তার উপরে নেট প্রযুক্ত বল 0 হবে। তাহলে এইটার ভর ধরে নিলাম কিছু একটা আছে, m1 কিছু একটা ভর ধরলাম। তাহলে এবার আমরা এটাকে ডিসকাস করেছিলাম যে এই জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি। প্রথমত আমরা এইভাবে ভাগ করে দিতে পারি, এইটাকে আমরা বলবো বাম দিক, এটাকে আমরা বলবো ডান দিক। যদিও আমার চিত্রে এখানে একদিকে কম একদিকে বেশি দেখাচ্ছে, কিন্তু যেহেতু এটা গোলক, দুই দিকে একই রকম হবে, তাহলে বাম দিকের বস্তুর উপরে, এবার বাম দিকটা শুধু যদি আমি দেখি, এইটা যদি বাম দিকটা শুধু দেখি, তাহলে আমরা কি দেখব? বাম দিকের জন্য এখানে ধরে নাও বস্তুটা আছে, তাহলে দেখো এখানে, এখানে যে ভরগুলো আছে যেগুলো কাছাকাছি আছে, এগুলো যদি আমি অনেকগুলো টুকরোতে ভাগ করি, ছোট 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 টুকরোতে যদি ভাগ করি, তাহলে এই যে অংশটা, এই অংশটা বেশি পরিমাণ ফোর্স দেবে, তার বিপরীত দিকের অংশটা একে কম পরিমাণ ফোর্স দেবে। বা এই দিকের এর এই দিকের পুরো অংশটা, এতে অনেকটা ভর আছে, যদি আমি এর এই দিকটা আপার পার্ট বলি, এই দিকটা যদি আপার পার্ট বলি, এই দিকটা যদি লোয়ার পার্ট বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আপার পার্টের ভর কম, এদিকে ভর কম, কিন্তু দূরত্বও কম, দূরত্বও কম। আর লোয়ার পার্টে ভর বেশি, নিচের দিকে ভর বেশি, এই কণা থেকে নিচের দিকে পুরো ভর। আর ভর বেশি হলে কি হবে? এদের দূরত্বটাও বেশি, এদের যে ভর কেন্দ্র, তাদের দূরত্ব বেশি, কারণ এরা দূরে দূরে আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আপ ডাউন যে ফোর্স, উপরের অংশটা নিচের দিকে চেপে দিচ্ছে, বা উপরের অংশের জন্য যে টান বলটা, সরি এটা তো বিকর্ষণ হবে না, টান বল হবে। এই যে টান বলটা, উপরের অংশের জন্য যে টান বলটা আর নিচের অংশের জন্য টান বলটা দেখা যায় ক্যালকুলেশন করে সমান হয়। এই এই যে এই যে দূরত্ব কম ভর কম, ভর বেশি দূরত্ব বেশি, তাহলে আমরা ফোর্স মানে কি জানি? ফোর্স সমান জানি জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে এম যদি বেড়ে যায়, আরো যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটা চান্স আছে ফোর্স গুলো ইকুয়াল হয়ে যাওয়ার। এক্ষেত্রে কিন্তু তাই হয়। কি হয়? যে এই যে দুই ফোর্স, আপার এবং ডাউন ফোর্স, আপার এবং লোয়ার পার্টের জন্য, লোয়ার পার্টের জন্য অ্যাট্রাকশন ফোর্স যেটা আছে, এই দুটো সেম হয়ে যায়। কোন দিকে? আপ ডাউন বরাবর, আপ ডাউন বরাবর সেম হয়।
আপ ডাউন ফোর্সটা দুই দিকে সেম হয়, তাই নেট আপ ডাউন ফোর্স হয় 0। নেট আপ ডাউন ফোর্স হচ্ছে 0। এবার তুমি বলবে স্যার এইদিকে তো ডান দিকে ভর আছে, তাহলে ডান দিকের ভরটা তো ডান দিকে টেনে নেবে, তাহলে ডান দিকের ভরের জন্য একটা ডান দিকে বল থাকবে, অবশ্যই থাকবে। তাহলে শুধু ডান দিকের, এবার এটা আপ ডাউনটা আমি বললাম এখানে, এখানে শুধু আপ ডাউন ফোর্সটা বললাম। মানে এখানে যদি আমি অক্ষ টানি, এটা এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ বলি, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ফোর্স বললাম। এই যদি এক্স অক্ষ বরাবর বলি তাহলে কি দেখাবে? তাহলে দেখো এই দুটো পার্টকে যদি আমি একটু আলাদা দূরে 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 রাখি, যদি দেখানোর চেষ্টা করি, এই দুটো ধরে নাও আমি একসাথেই আছে, কিন্তু আমি এটাকে একটু দূরে দূরে করলাম যাতে করে আমরা বুঝতে পারি। এখানে ধরে নাও পয়েন্টটা আছে, তাহলে ডান দিকের অংশটা একে ডান দিকে টানবে, বাম দিকের অংশটাও তো একে বাম দিকে টানবে। তার মানে এইদিকে যে আমি ওয়াই অক্ষ বলে, এইদিকে এক্স অক্ষ, এইদিকে যে ওয়াই অক্ষ বললাম, ওয়াই অক্ষ বরাবর যেমন ফোর্স 0 পেলাম, তেমন এক্স অক্ষ বরাবর ফোর্স 0 পাবো। তাহলে এইদিকে বাম ডান ফোর্স, বাম ডান ফোর্স যে যে দুটো আছে তাদেরও লব্ধি 0 হবে। তার ফলে যেটা আমাদের কনক্লুশন কি এলো, এখান থেকে কনক্লুশন যেটা এলো সেটা হচ্ছে যে কোনো গোলীয় খোলকের অভ্যন্তরে, গোলীয় খোলক, খোলক মানে কি, গোলীয় খোলকের ইংরেজি নাম কি? স্ফেরিক্যাল সেল, SHELL। গোলীয় খোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে, অভ্যন্তরের কোনো বিন্দুতে জি সমান 0 হয়। অভ্যন্তরের যে কোনো বিন্দুতে জি সমান 0 হয়। তার মানে কোনো রকম কোনো জি থাকে না। আগের ভিডিওটা মোটামুটি অমর তো দেখেছিলিস, আছিস তুই, আগের দিন মিস করেছিস, নেই? এনিওয়ে এটা ছিল ডাউট, এটা আমি বলার চেষ্টা করলাম, যদি বুঝতে না পারো আমরা আবার ডিসকাশন করব। এটা খুব সিম্পল, মনে রাখবে যে ভেতরের যখন ঢুকে যাচ্ছে তখন ভেতরের যে অংশটা আছে সে তাকে টানবে, যেখানে ঢুকে গেছে তার বাইরে যে সমস্ত অংশগুলো আছে, ভর আছে, তাদের দরুন কোনো নেট ফোর্স থাকে না। তাই নেট কোনো ইফেক্ট, অভ্যন্তরীণ কোনো মানে নেট কোনো ইফেক্ট অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে কিন্তু পড়ে না। ওকে, নেক্সট আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করব। বলছে তিনটি অভিন্ন ভর, যাদের প্রতিটি ভর হচ্ছে, অভিন্ন ভর মানে হচ্ছে প্রতিটি ভর আমি ধরলাম এম, এমন ভাবে, এমন ভাবে রয়েছে যাতে করে একটি ডি দৈর্ঘ্যের সমবাহু সৃষ্টি হয়েছে। কথাটা হয়তো আমার একটু মানে উল্টো পাল্টা নয়, একটু অন্যভাবেও তোমরা বলতে পারো যে তিনটি ভর পরস্পর ডি সমদূরত্বে এমন ভাবে রয়েছে যে তাদের ভরের বিন্যাস দেখতে সমবাহুর ন্যায়। যে সমবাহুর শীর্ষবিন্দুতে ভরগুলো রয়েছে, তার মানে এখানে বলা হচ্ছে সমবাহুর যে শীর্ষবিন্দুগুলো আছে সেই শীর্ষবিন্দুগুলিতে ভর রয়েছে। এদের পারস্পরিক, এদের পারস্পরিক মহাকর্ষ বলের দরুন
তারা একটি কমন বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে বা ঘুরছে। মানে দেখতে কিরকম, এই যদি আমি ডি 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 তিনটে এঁকে দিই, তাহলে দেখবো এখানে একটা ভর আছে এম, এখানে একটা ভর আছে এম, এখানে একটা ভর আছে এম, এটা ভর হচ্ছে এম, এটারও ভর এম, এটারও ভর এম। এবার এরা দেখা যাচ্ছে এরকম করে ঘুরছে, এরকম করে ঘুরছে, এরকম করে, কেমন ভাবে, যাতে করে এটা মনে হচ্ছে এটা একটা একদম পুরো কমন একটা বৃত্তাকার পথে এরা আবর্তন করছে এবং ঘুরছে। তাহলে নিশ্চয়ই এদের স্পিড আছে, কিছু একটা তাৎক্ষণিক স্পিড আছে ভি। তো জিজ্ঞাসা করেছে প্রতিটি ভরের স্পিড কত, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা আগে বুঝতে হবে, এটা খুব এমিনেন্ট অঙ্ক, বিখ্যাত অঙ্ক, প্রত্যেকটা বই সাধারণত অঙ্কটা থাকে। তো দিস ইজ ইম্পর্টেন্ট। এটা বৃত্ত ধরে নাও, অঙ্কটা আগে বুঝতে পেরেছো কিনা সেটা বলো। যে বুঝতে পারোনি সে বলো, আমি বলে দেবো। তিনটে ভর এমন এখানে কিন্তু সমবাহু ত্রিভুজটা নাই, কিন্তু তারা এমন ভাবে রয়েছে যে পরস্পর পরস্পরের সাথে ডি দূরত্বে রয়েছে, যাতে করে দেখে মনে হচ্ছে এরা সবসময় একটা সমবাহু ত্রিভুজের মতন করে রয়েছে, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে রয়েছে। তাহলে এক্ষেত্রে বেগ কি করে বার করবো, স্পিড বা দ্রুতি কি করে বার করবো প্রতিটি ভরের, কোনো ফান্ডা কেউ দিতে পারবে? তোমরা সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? একটু আওয়াজ দাও দেখি। একজন শুনতে পাচ্ছ? দুজন? আর কেউ নেই? অনির্বাণ বললো পাচ্ছি। এটা কনসেপচুয়াল অঙ্ক, এই ধরনের কিছু কনসেপচুয়াল প্রবলেম কিন্তু পরীক্ষায় পড়ার চান্স খুব বেশি। তো এটাকে সলভ করবো কি করে? হাউ টু সলভ? এটা করার আগে আমাদের প্রথম বুঝতে হবে, নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে বৃত্তাকার পথে ঘুরছে। এইটা মানে আমাদেরকে বুঝতে হবে কোনো একটা কণা বৃত্তাকার পথে কখন ঘুরে, যখন তার উপর কোন বল প্রযুক্ত হয়। কখন বৃত্তাকার পথে ঘোরে, কখন কোনো কণা তার গতিপথ চেঞ্জ করে। কখন বৃত্তাকার পথে ঘোরে, যখন কণাটার উপর কি প্রযুক্ত হয়, কোন বল প্রযুক্ত হয়, অভিকেন্দ্র বল। তার মানে কখন বৃত্তাকার পথে যদি ঘুরে বলি, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের মাথায় ক্লিক করা উচিত নিশ্চয় এখানে একটা অভিকেন্দ্র বল আছে, নিশ্চয় অভিকেন্দ্র বল ক্রিয়াশীল। তাহলে বৃত্তাকার পথে ঘুরছে বলে আমরা একটা ফান্ডা পেলাম। আর কি ফান্ডা পাবো? বৃত্তাকার পথ যদি বলে দেয়, তাহলে বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ ধ্রুবক না চেঞ্জ করবে বলো? যদি বৃত্তাকারটা একটা কনস্ট্যান্ট বৃত্তাকার পথ হয়, তাহলে এখানে বুঝতে পারছি একটা ব্যাসার্ধ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে একটা ব্যাসার্ধ আর আছে। তার সাথে সাথে বৃত্তাকার পথে যেহেতু ঘুরছে, তাহলে কণাগুলোর একটা স্পিড আছে। স্পিড থাকলে এই যে কণাগুলো যখন ঘুরছে, তাহলে কণাগুলোর যে অভিকেন্দ্র বল, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এই অভিকেন্দ্র বলের যোগান কে দেবে? এই যে অভিকেন্দ্র বল, এর যোগান কে দেবে? যখন কোনো একটা পাথরকে দড়ি বেঁধে আমি ঘোরাই এই বরাবর, তখন তার ঘূর্ণনের জন্য
অভিকেন্দ্র বলের যোগান কে দেয়? এই জায়গা থেকে যখন ধরে আমি ঘোরাই পাথরটাকে, তখন এর অভিকেন্দ্র বলের যোগান কে দেয়? এই যে দড়ি আছে তার উপরে টান, টান বল। আমি এইভাবে টানি বলে ঘোরে। তাহলে এক্ষেত্রে যে এরা তিনজন মিলে বনবন করে ঘুরছে, তার যেকোনো একটাকে আমরা ধরছি, যেকোনো একটাকে ধরছি, তাহলে তখন আমি প্রশ্ন করছি যে এরা ঘুরছে মানে নিশ্চয়ই একটা অভিকেন্দ্র বল আছে, নিশ্চয়ই অভিকেন্দ্র বল আছে, বৃত্তাকার পথে ঘুরছে বলে নিশ্চয়ই একটা ব্যাসার্ধ আছে। তাহলে যদি ওদের স্পিড ভি হয়, তাহলে অভিকেন্দ্র বল হবে এমভি স্কোয়ার বাই আর। এবার আমার প্রশ্ন হচ্ছে এই বলের যোগান কে দেবে এখানে? এখানে কি টান বল আছে না কি আছে? কোন বল আছে? তিনটে ভর থাকলে তাদের মধ্যে কোন বল থাকবে? শুধু ভর থাক, একদম তাই, মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে তার যোগান দেবে। তাহলে কি করে ক্যালকুলেট করব দেখো তো। ধরে নাও এই হচ্ছে, বড় করে ছবি আঁকছি, বৃত্ত হয়তো খারাপ হয়ে যেতে পারে, তবুও ক্ষমা করো। যাই হোক, এটা কি বৃত্ত? মোটামুটি ভেবে নাও বৃত্ত। ওকে, এবার দেখো এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম, এর ভি এইদিকে হচ্ছে বেগ। এখানে একটা বস্তু আছে যার ভর এম, এখানে একটা বস্তু আছে তার ভর এম, এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। তাহলে এই ভরটাকে, যদি আমি এই ভরের কথা আলোচনা করি, তাহলে এই ভরটাকে এ টানবে এই বরাবর, এ টানবে এই বরাবর। তাহলে দেখো এই যে এই ভরটার উপর যদি আমি ছবিটা আঁকি, এই ভরটার উপর দুটো, এই ভরটাকে বিন্দু ভর ধরছি ধরে নাও, তার এই বরাবর একটা ফোর্স আছে। ফোর্সটার মান কত হবে? মান কত হবে? জি এম এম বাই ডি স্কোয়ার। এখানে ফোর্সটার মান কত হবে? জি এম, সরি, এম এম বাই ডি স্কোয়ার। দুটো ফোর্সের মান সমান হলো না আলাদা হলো? একটু 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 মাঝে মাঝে কথা বললে আমার সুবিধা হয়। দুটো সমান হলো, তার মানে এটা হচ্ছে জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার। তার মানে আমি এটাকে ধরে নাও, ধরে নিলাম এফ, এটাকেও ধরলাম এফ। তাহলে দেখো এইদিকে ফোর্সটার মান ধরলাম এফ, আবার এইদিকে একটা ফোর্স আছে তার মান ধরলাম এফ। এবার বলো তো দেখি, এই যে রেখাটা আছে, এই রেখা সাপেক্ষে এখানে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা যদি ত্রিভুজের অ্যাঙ্গেল হয়, সমবাহু ত্রিভুজ, তাহলে সব 60 ডিগ্রি করে পাবে। তাহলে এই 60 ডিগ্রির অর্ধেকটা কত হবে? এদিকে 30 ডিগ্রি, এটাও হবে তোমার 30 ডিগ্রি। তাহলে এই যে ভর আছে, সেই ভরটার উপর যে বল প্রযুক্ত হলো, তাদের যদি উপাংশ নিই, তাহলে আমি এই বরাবর কি পাবো? এই বরাবর দেখো এই ডান দিকেরটা নিচ্ছি, তাহলে পাবো এফ কস 60, কস 30, সরি, কস 30। এইদিকে পাবো এফ সাইন 30। বাম দিকটা যদি নিই, তাহলে এইদিকে আবার পাবো আর একটা এফ কস 30, আর এইদিকে পাবো এফ সাইন 30। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো? এফ সাইন 30 যে দুটো ফোর্স আছে, তারা পরস্পর পরস্পরকে ব্যালেন্স করবে না যোগ করবে? এই যে ফোর্স দুটো আছে, এই দুটো ফোর্স তো দুই দিকে, তাহলে এরা পরস্পরকে কি করবে? ব্যালেন্স করে দেবে। এই বস্তুর উপর এইদিকে একটা ফোর্স, এইদিকে একটা ফোর্স, আর এইদিকে দুটো ফোর্স। এই দুটো ফোর্স ব্যালেন্স করছে সমমানের এবং বিপরীতমুখী। আর কেন্দ্র বরাবর যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা কত? 2F cos 30। এইদিকে কেন্দ্র বরাবর ক্রিয়াশীল হচ্ছে এই ফোর্সটা। তাহলে এইটাই হচ্ছে আমার কেন্দ্র বরাবর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল লব্ধি বল। এইটাই আমার এমভি স্কোয়ার, এটাই এমভি স্কোয়ার কে যোগান দেয়। তাহলে এটা কত দেখি তো? তাহলে নেট সেন্টারের দিকে ফোর্স কত?
তাহলে নেট সেন্টারের দিকে ফোর্স সমান 2f cos থিটা cos 30, তাহলে 2f, f মানে কত, জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার, cos 30 মানে কত, √3/2, তাহলে 2 কাটলো, এখানে পড়ে থাকলো √3 জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার। এবার দেখো তো দেখি, বলো বলো, নেহি, কি চাই বল, কি বলবো বল। এই দেখ, এই যে দুটো এখানে বৃত্ত আছে, এইভাবে বৃত্ত আঁকার পর একটা এরকম করবি, করার পর একটা ভর আছে, তিনখানা ভর আছে, এই তিনখানা ভরকে আমি যে কোনো একটা ভরকে কনসিডার করেছি, তার উপর ফোর্স এইদিকে ক্যালকুলেট করেছি, এইদিকে ক্যালকুলেট করেছি, এই ফোর্সটাকে ভেঙেছি, এইদিকে হচ্ছে এইটা যদি থিটা হয় এটা 30 ডিগ্রি হবে, এটাও 30 ডিগ্রি হবে, এদিকে এফ কস 30 ডিগ্রি হবে, এদিকে এফ সাইন 30 ডিগ্রি হবে। বাম দিকেরটা যদি আমি ভাঙি, তাহলে নিচে আবার একটা এফ কস 30 ডিগ্রি পাচ্ছি, বাম দিকে পাচ্ছি এফ সাইন 30 ডিগ্রি। এই দুটো ফোর্স পরস্পর পরস্পরকে ব্যালান্স করে যাচ্ছে, আর কেন্দ্র বরাবর দুটো ফোর্স অ্যাড হয়ে যাচ্ছে, সেই জন্য এফ কস 30, এফ কস 30, 2f cos 30, এই যে 2f cos 30, এটাই তোমার কেন্দ্র বরাবর বল। তার মানে আমার ত্রিভুজ যদি না আঁকি, এখন এই চিত্রটাই হয়ে গেছে, এখানে কাজ করছে এই যে ভর আছে, তার উপরে 2f cos 30 বল প্রয়োগ হচ্ছে, যেটাই তোমার mv²/r। তাহলে mv²/r মানে কি, ভি হচ্ছে স্পিড, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই যে ফোর্সটা আমি পেলাম, নেট ফোর্স √3 gm² বাই d², দ্যাট শুড বি ইকুয়াল টু mv²/r। এবার দেখো আর এর মান তো দেওয়া নাই, আর এর মান তো দেওয়া নেই, দেওয়া আছে কিসের মান, এগুলো ডি দেওয়া আছে, এই ডি গুলো দেওয়া আছে, তাহলে আর সমান কি হবে, এটা তো সেন্ট্রয়েড হবে। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এইটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে তার উচ্চতা কত হয়, এই টোটাল উচ্চতাটা কত হয়, √3/2 ইন্টু বাহু হয় না সমবাহু ত্রিভুজের উচ্চতা। এবার এই যে অংশ জি, এইটা আমার হচ্ছে, এটা যদি এ আর জি বলি, এইটা হচ্ছে আমার আর, তাহলে আর কত হবে, 2/3 অফ দিস উচ্চতা, এটা হচ্ছে এডি, এডি হচ্ছে √3/2 ইন্টু ডি, তাহলে এজি সমান কত হবে, তাহলে আর সমান এজি সমান হচ্ছে, এই যে এই অংশটা হচ্ছে 1/3, 1/3, 1/3 উচ্চতা, তাহলে এজি মানে হচ্ছে 2/3 উচ্চতা, তাহলে 2/3 ইন্টু উচ্চতা মানে হচ্ছে √3/2, √3/2 ইন্টু ডি, 2 কাটলো, পড়ে থাকলো এখানে d/√3। তাহলে এই যে আর দেখছো, আর এর জায়গায় আর বসিয়ে দিলে হবে না, যে ফর্মুলা আমার আগে জানা সেটাই বসাতে হবে। যে জিনিসগুলো মানে কোশ্চেনে দেওয়া আছে, জি যেমন দেওয়া আছে, আর আমি আমদানি করেছি, তাই আর যেটা আমদানি করেছি সেটা প্রশ্নে দেওয়া জানা প্যারামিটার দিয়ে আবার রপ্তানি করে দিতে হবে, যাতে করে কোনো ঝামেলা না থাকে। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই যে ইকুয়েশনটা পেলাম, সেই ইকুয়েশনে আমার জিজ্ঞাসা করেছে কি, ভি সমান কত, আমরা কি বার করতে পারবো না, দেখি কত অ্যান্সার হয়, বলো কোন জায়গাটা বলো, ওকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি এটা জাস্ট একবার ইকুয়েশনটা লিখে নিই, gm² বাই d² ইকুয়াল টু mv²/r, এটা পেয়েছি, আমি ক্লেম করছি r ইকুয়াল টু a/√3। দেখি এবার তোমার কি প্রশ্ন ছিল বলো। এই যে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এই কোণটার মান কত, 60 ডিগ্রি, এইটা যদি উচ্চতা হয়, সরি, এটা যদি উচ্চতা হয় এইচ, এটা হচ্ছে এইচ, এগুলো সব আমি বলেছি ডি, এটাও ডি, তাহলে দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে হাইট, তাহলে h/d, এই যে ত্রিভুজ এ বি সি, এটা ধরে নাও ডি, তাহলে ত্রিভুজ এ বি ডি কে যদি আমি দেখি,
তাহলে আমি দেখতে পাচ্ছি এডি, এডি হচ্ছে লম্ব, এবি হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এডি বাই এবি সমান কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। সাইন থিটা মানে সাইন 60, থিটা এখানে 60, সাইন 60 মানে √3/2। এডি মানে উচ্চতা, তাহলে এইচ বাই এবি মানে ডি। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি এইচ সমান ডি ইন্টু √3/2। তার মানে আমি বলেছিলাম যে √3/2 ইন্টু বাহু এইচ। এবার এবার এইটা হচ্ছে প্রথম। এবার এইটা যদি তোমার বৃত্তাকার পথ হয়, তার যে সেন্টার হবে সেটা তো এর সেন্ট্রয়েড হবে, মানে ভরকেন্দ্র হবে। আর আমরা জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা যা, তাহাই সমবাহু ত্রিভুজের মধ্যমা। আর আমরা জানি যে ভরকেন্দ্র মধ্যমা গুলোকে 2:1 অনুপাতে ছেদ করে। তাহলে এখানে এটা হচ্ছে এডিটা, যেটা আমরা বলছি এটা মধ্যমাও বটে, এটা তোমার উচ্চতাও বটে। যা বলবে মধ্যমাও বটে, উচ্চতাও বটে। আর জি, এই জি যদি তোমার মধ্যমা হয়, সরি, জি যদি ভরকেন্দ্র হয়, তাহলে আমরা বলতে পারি এজি যেটা, এটাই আমার রেডিয়াস। এবার আমরা জানি ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ছেদ করে, এটা 2, এটা 1। তাহলে 2:1 অনুপাত করলে এটা হচ্ছে 2/3 অংশ, এটা 1/3 অংশ। তাহলে আমরা 2/3 অফ এইচ নেব। তাহলে এজি সমান যেটা রেডিয়াস, এটা হচ্ছে 2/3 অফ এইচ, যেখানে এইচ অলরেডি ক্যালকুলেট করেছি। তাহলে 2/3 ইন্টু √3/2 ইন্টু ডি। এটা কেটে গেল, এটা কেটে গেল, নিচে √3 পড়ে থাকলো। তার মানে d/√3 হবে। বুঝেছো না বুঝনি? d/√3। এটা আমরা বসিয়ে দিই। বসালে আমরা কি পাচ্ছি? অর √3 gm² বাই d² সমান হচ্ছে m ইন্টু v² বাই d, মানে হয় d/√3। √3টা তাহলে উপরে চলে গেল, কেটে গেল √3। তার মানে এখানে m একটা কেটে যাবে, একটা m কাটবে, তাহলে v², এখানে একটা d কাটবে। তাহলে v² ইকুয়াল টু হচ্ছে gm/d, v ইকুয়াল টু হচ্ছে √gm/d। এটা ক্যালকুলেশনটা চেক করে নিও। ঠান্ডা ইজ রাইট, ক্যালকুলেশন শুড বি চেকড। আমি আবার দেখে নিই তোমাদের বইয়ে যদি দেওয়া থাকে, তাহলে আমি এনিওয়ে এ ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষার সময় আসার চান্স আছে। যাই হোক, এখানে তোমাদের দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, অনুরূপ প্রশ্ন বলে দিয়েছে 699 পাতার, মানে এখানে আমাদের কোন রকম কোনো ভুল নেই। ঠিক আছে, কোনো চাপ নেই। এবার যদি জিজ্ঞেস করে যে পর্যায়কাল কত, ধরো এরপর কোশ্চেন কোশ্চেনের পার্ট 2 করে দিল, জিজ্ঞেস করলে এক্ষেত্রে পর্যায়কাল কত। এক্ষেত্রে প্রতিটি ভরের পর্যায়কাল কত? পর্যায়কাল মানে কি? এক পাক ঘুরতে টাইম। তাহলে টি সমান আমরা কি ফর্মুলা জানি? এখানে ভি পেয়েছি, আর পেয়েছি। তাহলে একটা সার্কুলার পথে যদি ঘোরে, তাহলে পর্যায়কালের ফর্মুলা কি? মনে রাখবে, মেকানিক্স এর কোনো জিনিস কোথাও বাদ যাবে না। যতদিন ফিজিক্স পড়বে, ততদিন এই যে ফার্স্ট সেমিস্টারে পড়েছো তার জিনিস তোমাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে। বাদবাকি যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার যেগুলো আছে 11-12 মিলিয়ে, সেগুলো মেকানিক্স পড়লে একজন ভালো ছাত্র বা ছাত্রী নিজেই সব পড়ে নিতে পারে। কিন্তু মেকানিক্স এর ফর্মুলা কিন্তু সবসময় তোমার কাজে লাগবে। তো বলো, যে টাইম পিরিয়ডের ফর্মুলা আমরা কি পেয়েছিলাম? আমরা বলতে পারি যদি ভি, বলো, এরকম ভি স্পিডে যদি ঘোরে, তাহলে আমরা কি লিখতে পারি? কতটা ঘুরবে, কতটা ঘুরছে, এক পাক ঘুরতে কতটা দৈর্ঘ্য যাচ্ছে? 2πr দৈর্ঘ্য, আর যদি ব্যাসার্ধ হয়, পরিধি যাচ্ছে বাই স্পিড ভি। এমনি করে তুমি বলো, দেখো টি ইকুয়াল টু তুমি জানো 2π/ω, উপর নিচে আর গুণ করে দাও, তাহলে কি হবে গো? 2πr/ω হবে না? ওমেগা ইন্টু আর মানে কি? ভি নয়? 2πr/ভি। তাহলে দেখো এখানে ভি কি পেলে? ভি সমান কত পেলে? √gm/d। তুমি আর কি পেলে? d/√3। তো বসিয়ে দাও, তাহলেই তুমি পর্যায়কাল পাবে।
তাহলে টি সমান হচ্ছে 2 পাই ইন্টু আর মানে d/√3, আর নিচে হচ্ছে ভি মানে √(gm), আর উপরে হচ্ছে √(d). তার মানে এটাকে আমরা যদি লিখি আলাদা করে, তাহলে 2 পাই/√3 ইন্টু d⁻³ বাই √(gm), তাহলে √3gm নিচে করে দিলাম একসাথে। তাহলে 2 পাই√3gm d⁻2 3 তাহলে যত দৈর্ঘ্য বাড়বে তত পর্যায়কাল বাড়বে। তার মানে এখান থেকে দেখো 2 পাই কনস্ট্যান্ট, প্রত্যেকের ভর ধরে নিলাম কনস্ট্যান্ট, জি তো সার্বজনীন কনস্ট্যান্ট। তাহলে দূরত্ব আমরা এদিক ওদিক যদি বৃদ্ধি করতে শুরু করি তাহলে সেক্ষেত্রে কিন্তু টাইম পিরিয়ড তোমার বাড়বে। তাহলে এখানে আমরা কি পেলাম? T ইজ প্রপোর্শনাল টু d⁻³ এই যে দূরত্ব, পারস্পরিক যে দূরত্ব, এইটা হচ্ছে ডি। এইগুলোতে ভর আছে, এইভাবে ঘুরছে। এরকম একটা বৃত্তাকার পথে ঘুরছে ভি স্পিডে, তার ক্ষেত্রে এরকম হয়। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক হচ্ছে সিমিলার প্রবলেম। একটা ক্ষেত্রে একটা বর্গক্ষেত্রাকার আছে, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ডি, সেখানে 4খানা ভর আছে এবং তারা পারস্পরিক পারস্পরিক আকর্ষণে এমন ভাবে ঘুরছে যাতে করে তারা একটা সার্কেল কমপ্লিট করে। এরকম করে সার্কেলে ঘুরছে। তাহলে সেক্ষেত্রে ভি সমান কত? সেক্ষেত্রে টাইম পিরিয়ড সমান কত? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে একটা সুষম ষড়ভুজ আছে। তোমরা নিশ্চয়ই ষড়ভুজ মানে বোঝো, 6খানা বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নাও ডি। এবার এরাও পরস্পর পরস্পরের প্রত্যেকটার ভার্টিক্সে, শীর্ষবিন্দুতে একটা করে এম ভর আছে এবং এই এম ভরগুলোর আকর্ষণের দরুন তারা একটা বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে একটা ঘুরতে শুরু করেছে। এবার সেই বৃত্তাকার পথে যদি ঘুরতে শুরু করে তাহলে এক্ষেত্রে প্রতিটি কণার স্পিড কত সেটা তোমাদের বার করতে হবে, আর টি কত সেটা তোমাদের বার করতে হবে। আশা করা যায় এগুলো তোমরা পারবে, একটু টাইম তোমাদের স্পেন্ড হবে, বাট ফান্ডা ক্লিয়ার হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর হোমওয়ার্ক করো, তুমি যত বড়ই হনুমান হও, যদি ঠিকঠাক করে কথা ফলো না করো, তুমি 17-18খানা টিউশন পড়তে পারো, কিন্তু মনে রাখবে যে বেছে বেছে খাওয়ার থেকে টানা সাপটা ডাল ভাত খাওয়া বেশি ইম্পর্টেন্ট। একই জিনিস, হ্যাঁ বলো। আর করে বার করা যেতে পারে মানে অন্যভাবে? হ্যাঁ, রিয়াকশন। হ্যাঁ, হ্যাঁ, হুম, ঠিক, সেটাও করা যাবে। করা যাবে, সেটা করা যাবে না তা নয়, কিন্তু তোমার মেন ফান্ডা যেটা, সেটা হচ্ছে ওই যে দুটো টান বলের সমষ্টি, সেটাই তোমার অভিকেন্দ্র বলের যোগান দেয়, সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে, তাহলেই হবে। ওকে, এই দুটো প্রবলেম করো, ঠিক আছে, ট্রাই করো অ্যাটলিস্ট। নেক্সট, নেক্সট আমাদের কনসেপ্ট, তাহলে আমরা একটা প্রবলেম ছোট্ট করে করলাম। নেক্সট আমাদের একটা কনসেপ্ট, সেটা হচ্ছে মহাকর্ষীয় দুটো। এবার আমরা একটু থিওরিটিক্যাল হালকা থিওরি একটু বুঝবো। সেটা কি? মহাকর্ষ ক্ষেত্র প্রাবল, মহাকর্ষ ক্ষেত্র বলতে কি বোঝায়, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝায়, আর মহাকর্ষ বিভব বলতে কি বোঝায়, এই কটা জিনিস আমরা বুঝি।
যদিও কখনো কখনো আমরা এই ১ আর ২ কে একই রকম কথা হিসেবে ব্যবহার করি, যে যাহাই মহাকর্ষ ক্ষেত্র, কখনো কখনো বলে মহাকর্ষ ক্ষেত্র এত। তো মহাকর্ষ ক্ষেত্র আর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কিন্তু দুটো আলাদা জিনিস। কিন্তু প্রশ্নে যদি মহাকর্ষ ক্ষেত্র বলে দেয়, তাহলে সেটাকে তুমি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যই ধরে নেবে যদি মান দেওয়া থাকে। মহাকর্ষ ক্ষেত্র মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইংরেজিতে বলা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। তীব্রতা কতটা, প্রাবল্য কতটা। আর মহাকর্ষীয় বিভব বলতে বোঝায় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এই তিনটে কমপ্লিট কমপ্লিট আলাদা দুটো তিনটে জিনিস। তার মধ্যে এই দুটো হচ্ছে রাশি। এই দুটো হচ্ছে রাশি যাদের পরিমাপ করা যায়, যাদের মাপা যায়, যাদের ইকুয়েশন আছে। আর মহাকর্ষ ক্ষেত্র এটা হচ্ছে কোনো একটা জিনিস, কোনো একটা জায়গা, কোনো একটা প্লেস, সেটাকে বোঝায়। মহাকর্ষ ক্ষেত্র বলতে কি বোঝায়? বলছে কোনো একটি ভরের জন্য যে থ্রিডি থ্রিডি ক্ষেত্রে, ত্রিমাত্রিক ক্ষেত্রে অন্য কোনো ভর নিয়ে এলে সে আকর্ষণ বল অনুভব করে। তাহলে ফার্স্ট আমরা এগুলো প্রথমে তোমাদেরকে একবার অ্যাটলিস্ট বলে দেওয়া দরকার, তার জন্য এগুলো আমি উল্লেখ করছি। মহাকর্ষ ক্ষেত্র তো বলছে কোনো একটি ভরের জন্য যে ত্রিমাত্রিক অঞ্চলে, যে থ্রিডি অঞ্চলে অন্য কোনো ভর আনলে, অন্য কোনো ভর আনলে তা আকর্ষিত হয় বা আকর্ষণ বল অনুভব করে। এই যে থ্রিডি জায়গা, এই যে ত্রিমাত্রিক অঞ্চলের কথা বললাম, এই থ্রিডি রিজিয়ন যেটা, এই থ্রিডি রিজিয়নকেই বলা হয় মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষ ক্ষেত্র বলা হয় যে থ্রিডি রিজিয়নে কোনো ভরের উপস্থিতির জন্য অন্য কোনো ভর যদি আনা হয়, সে আকর্ষণ ফিল করে, তাকে বলা হয় মহাকর্ষ ক্ষেত্র। সেই ত্রিমাত্রিক দেশকে, ত্রিমাত্রিক অঞ্চলকে। তাহলে এবার বলো তো দেখি, কোনো একটা ভর, এই যে আবার এই যে এটাকে মহাকর্ষ ক্ষেত্র বললো, আর প্রথম যে ভরের জন্য, যে ভরের জন্য মহাকর্ষ ক্ষেত্র তৈরি হয় তাকে বলা হয় মাদার মাস। তাহলে এখানে আমাদের বুঝতে হবে, আমরা বারবার এই ধরনের আলোচনা করব, মাদার মাস আর একটা হচ্ছে টেস্ট মাস। এই দুটো জিনিস আমরা বারবার হয়তো আমাদের আলোচনার ক্ষেত্রে আলোচনা করব। মাদার মাস মানে হচ্ছে যে ভরের জন্য, যে ভরের জন্য মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এইটাকে আমরা মাদার মাস বলবো। আর টেস্ট মাস মানে কি? মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে, মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে যে ভর রেখে, যে ভর রেখে আমরা তীব্রতা বা প্রাবল্য বা বা তোমার বিভব এগুলো নির্ণয় করি, এগুলো নির্ণয় করে থাকি, সেটাকে আমরা বলছি টেস্ট মাস। এটাকে আমরা সাধারণত ধরি, টেস্ট মাসকে আমরা সাধারণত ধরি 1 কেজি। 1 কেজি যদি আমরা ধরি, তাহলে সেটাকে আমরা বলবো টেস্ট মাস। সাধারণত আমরা 1 কেজি ধরি, যে আমরা যে ভর রেখে বারবার বিভিন্ন জায়গায় রেখে টেস্ট করব। একটা তো মাদার মাস আছে, যে মহাকর্ষ ফিল্ড সৃষ্টি করেছে। তাহলে প্রথমে আমরা যদি দেখি যে এইখানে ধরে নাও এম হচ্ছে একটা মাদার মাস,
এই মাদার মাসের চারিদিকে সেন্টার থেকে আর দূরত্বে কত ফোর্স হবে? যদি এখানে একটা এম ভর থাকে তাহলে ফোর্স কত হবে? তাহলে এম এর উপর ফোর্স কত হবে? বল কত হবে? দুজনের মধ্যে দূরত্ব যদি ক্যাপিটাল স্মল আর হয় তাহলে এদের মধ্যে ফোর্স কত হবে? এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার হবে। এবার যদি আমরা জানতে চাই যে এই যে মাদার মাস আছে, এই মাদার মাসের দরুন কত দূর পর্যন্ত মহাকর্ষ ক্ষেত্র বিস্তৃত, তাহলে আমরা কি করে ক্যালকুলেট করব? আমরা ধরে নেব যত দূর গিয়ে সেই ফোর্সটা শূন্য হয়ে যাবে। এই যে টান বলটা, এটা তো এফটা হচ্ছে আকর্ষণ বল। আকর্ষণ বল যত দূর যাবে তত কমবে 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 কমবে, কমতে 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 অনেকটা দূর, এমন একটা দূর তুমি গেলে যেখানে গিয়ে দেখলে আর আকর্ষণ বল নাই, তার মানে আমি সেটাকেই বলবো মহাকর্ষ ক্ষেত্রের শেষ। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করার চেষ্টা করব যে কত দূর পর্যন্ত মহাকর্ষ বল বিস্তৃত থাকে। তাহলে এবার হচ্ছে মহাকর্ষ কোনো এম ভরের জন্য, এম ভরের জন্য বলে দেবে, এইটাকে আমরা বুঝতে পারছি যে এম ভরের জন্য মানে যার জন্য সে হচ্ছে মাদার মাস। এই যে এম ভরের জন্য কি হচ্ছে যে মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টি হয়, মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টি হয়, যে মহাকর্ষ ক্ষেত্র সৃষ্টি হয় তার রেঞ্জ কতটা, পাল্লা কত দূর পর্যন্ত বিস্তৃত, প্রশ্ন পড়তেই পারে। কি করে এটাকে ক্যালকুলেট করবে? মনে করবে যে রেঞ্জ ততখানি যে রেঞ্জের বাইরে গেলে ফোর্স শূন্য হয়ে যাবে। তাহলে এখানে আমার এম ভর আছে, তার থেকে ধরলাম এইরকম একটা আর দূরত্বে কোনো একটা বিন্দুতে এখানে ধরলাম ফোর্স শূন্য হয়ে গেছে। তাহলে যদি হয় তাহলে এই যে গোলকটা হবে এটাই হচ্ছে আমার মহাকর্ষ ক্ষেত্রের রেঞ্জ। তো আমরা দেখার চেষ্টা করি যে কোথায় গিয়ে শূন্য হচ্ছে। তাহলে এফ ইকুয়াল টু জিরো আমরা বার করব, তার মানে কি জি এম এম বাই আর স্কোয়ার শূন্য সমান শূন্য। এবার দেখো লব যেটা আছে সেটা হচ্ছে অসমান শূন্য, কারণ হচ্ছে জি এর মান পজিটিভ, ভরের মান সবসময় পজিটিভ, তাহলে ওরা শূন্য নয়, অর্থাৎ ওয়ান বাই আর স্কোয়ার হবে শূন্য। আমরা জানি ওয়ান বাই আর স্কোয়ার যদি শূন্য হয় তাহলে ওয়ান বাই আরও হবে শূন্য। এবার ওয়ান বাই আর যদি শূন্য হয় তাহলে আর সমান কি হবে গো? ওয়ান বাই জিরো, মানে টেন্ডিং টু ইনফাইনাইট। তার মানে কি বুঝলাম আমরা? তার মানে আমরা কি বুঝলাম? কত দূর পর্যন্ত পাল্লা থাকবে বিস্তৃত মহাকর্ষ ক্ষেত্র? কি গো, এফ জিরো কোথায় হলো? তার মানে ইনফিনিটিতে। তার মানে আর ইনফিনিটি অসীমে হলো মানে কি? মানে হচ্ছে কোনো জায়গায় কোনো যদি ভর থেকে যায় সেই ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত কিন্তু মহাকর্ষ বল, মহাকর্ষ ক্ষেত্র কিন্তু তার উপর প্রযুক্ত হবে। যদিও যত দূর আমরা চলে যাব তত তীব্রতা ওয়ান বাই আর স্কোয়ার আকারে কমতে কমতে যাবে, তবুও কিন্তু থাকে খানিকটা হলেও। প্র্যাকটিক্যালি হয়তো খুব দূরে থাকে না, মানে থাকে না, ভর যদি খুব কম হয়। ভর যদি প্রচুর বেশি হয় তাহলেও বেশি দূরে খানিকটা ইফেক্ট থাকবে। যেমন সূর্য থেকে আমাদের ভর অনেক দূর, চাঁদ তুলনামূলকভাবে কাছে, তাই সূর্য আমাদেরকে ঘোরায়, চাঁদ আমাদেরকে ঘোরাতে পারে না। চাঁদ আমাদের পিছনে ঘোরে বরং, মানে পৃথিবীর পিছনে। তার মানে এটা আমরা বুঝতে পারছি অসীম, অ্যান্সার হচ্ছে অসীম হবে পাল্লা। তাহলে অসীম যদি পাল্লা হয় তাহলে বিভিন্ন পয়েন্টে আকর্ষণী বল বিভিন্ন, এই বিভিন্ন পয়েন্টে আকর্ষণী বল কতখানি সেটা জানার জন্য যে প্যারামিটারটা আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। নেক্সট হচ্ছে প্যারামিটার, নেক্সট যে রাশি সেটা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা।
এটা কি জিনিস বলছে, বলো। ক্ষেত্র প্রাবল্য বলে আমরা একটা নতুন প্যারামিটার নিলাম, যে আর দূরে থাকলে কত আকর্ষণ বল হয়, আরেকটু দূরে গেলে কত হবে, আরেকটু দূরে গেলে কত হবে। এবার বারবার 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 না বলে আমরা বলবো যে বলো তো দেখি ওখানে প্রাবল্য কত, এখানে প্রাবল্য কত, ওখানে প্রাবল্য কত, বলে আমরা একটা নতুন প্যারামিটার দিলাম। সেখানে আমরা কি করব, আমরা মহাকর্ষ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে 1 কেজি ভর দিয়ে দেবো, নিয়ে দেখবো কত আকর্ষণ বা বিকর্ষণ বল, বিকর্ষণ তো হয় না, আকর্ষণ বল হচ্ছে। সেটাই হচ্ছে সেই স্থানের সেই মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য। তুমি ঠিকই বলেছো। তাহলে প্রাবল্য বলতে আমরা বুঝছি যে একটি একটি মহাকর্ষ ক্ষেত্রে ক্ষেত্রের কোনো বিন্দুতে একক টেস্ট ভরের জন্য যে পরিমাণ আকর্ষণ বল একক টেস্ট ভরের জন্য নয়, একক টেস্ট ভর রাখলে তা যে পরিমাণ আকর্ষণ বল অনুভব করে তাকেই বলছে তীব্রতা। তাকেই বলছে তীব্রতা। কোথাকার তীব্রতা? সেই মহাকর্ষ ক্ষেত্রের, সেই ক্ষেত্রের সেই বিন্দুতে তীব্রতা। এটা হচ্ছে তীব্রতা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একক ভর রাখছে, তার মানে টেস্ট মাস, এটা যদি এম ভর হয় আর সেখানে যদি আর দূরত্ব হয়, তাহলে এখানে যদি 1 ভর রাখি তাহলে যে তীব্রতা তৈরি হবে তাকে বলা হয় ই। এটা এটা ই আকারে চিহ্নিত করা হয়। তাহলে ই সমান কি হবে গো? ই সমান হবে 1 ভর, জি এম ইন্টু 1/r²। মানে হচ্ছে ই সমান হবে জি এম/r²। তাহলে এখানে কিসের অভাব হলো? আমরা যখন ফোর্স লিখেছিলাম তখন কি লিখেছিলাম? 1-এর পরিবর্তে সেখানে কি ছিল? এম ভর ছিল। জি এম/r² লিখেছিলাম। এখন তীব্রতার ক্ষেত্রে আমরা কি লিখছি? জি এম/r²। তার মানে তার মানে দেখো, এখানে যখন একটা এম ভর ছিল, এখান থেকে যখন এই দূরে যখন এম ভর ছিল, সেক্ষেত্রে আর দূরত্বে তখন আমরা লিখেছিলাম এফ সমান হচ্ছে জি এম/r²। এখন আমরা এই এম এর জায়গাটা 1 করে দিলাম, করে কি করলাম, এরকম একটা এম ভর আছে, তার কেন্দ্র থেকে আর দূরত্বে একটা 1 ভর নিলাম, নিয়ে আমরা বলছি এখানে যে ফোর্সটা পাবো 1 ভর দিলে টেস্ট মাসে, সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে ই তীব্রতা কত, সেটা জি এম ইন্টু 1/r²। তার মানে হচ্ছে জি এম/r²। তাহলে তীব্রতা আর চৌ বা মহাকর্ষ বল, এটা মহাকর্ষ বল, আর এটা হচ্ছে মহাকর্ষ তীব্রতা, ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। এই তীব্রতা এদের মধ্যে সম্পর্ক তাহলে কি বলতো দেখি, এই দুটো থেকে আমরা লিখতে পারি না এফ ইকুয়াল টু এম ইন্টু ই? লিখতে পারি না, পারি না? বা বা দেখ, এখানে এফ ইকুয়াল টু, এটা তো এম, এটা ই, ইন্টু এম, তাহলে এম ইন্টু ই লিখলাম। বা ই ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ বাই এম, এটা আমরা লিখতে পারি। তাহলে ই যেহেতু নতুন একটা রাশি, তাই আমরা এর মাত্রা এবং ডাইমেনশন এগুলো আমরা দেব। এবার ভালো করে ভেবে দেখো তো, এই ইটার মাত্রা কি হতে পারে? ই মানে কি? ফোর্স পার ইউনিট মাস। এটা কি কোনোদিন পড়েছো কোনো জায়গায়? ফোর্স পার ইউনিট মাস কি হয়? ফোর্স পার ইউনিট মাস নিউটনের সেকেন্ড সূত্র থেকে পড়েছো। অ্যাক্সিলারেশন। তার মানে তীব্রতা, ক্ষেত্র প্রাবল্য তীব্রতা, এটা বোঝাচ্ছে জি। অভিকর্ষ বলের ক্ষেত্রে এটা জি।
বাদবাকি ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন, ত্বরণ। তার মানে ই এর ক্ষেত্রে ই এর মাত্রা যদি আমরা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ই এর মাত্রা সমান হচ্ছে ফোর্স এর মাত্রা বাই ভরের মাত্রা। তার মানে দিস ইজ নাথিং বাট অ্যাক্সিলারেশন এর মাত্রা। তার মানে কি এল টি টু দি পাওয়ার -2। তাহলে এর একক কি হবে? এর একক আমরা ডাইরেক্ট বলে দিতে পারতাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা বলে দিতে পারি এসআই পদ্ধতিতে, আমরা বলে দিতে পারি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিএস পদ্ধতিতে। কিন্তু আমরা এটাকে ভদ্রভাবে এরকম করেও বলতে পারি, এইটাকে ব্যবহার করে কি বলতে পারি, নিউটন পার কেজি, বা আমরা এটাকে বলতে পারি ডাইন পার গ্রাম। ডাইন পার গ্রাম মানেই সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন পার কেজি মানেই হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাও আমরা এইভাবে কিন্তু কখনো কখনো যদি দেয়, এইভাবে যদি দেয় তাতেও ঘাবড়াবে না, এইভাবে যদি দেয় তাতেও ঘাবড়াবে না, কারণ এই দুটো জিনিস কিন্তু একই। তার মানে অভিকর্ষ ত্বরণ আর অভিকর্ষ বলের জন্য কোনো বিন্দুতে তীব্রতা, এদের অনুপাত কত? তাহলে প্রশ্ন যদি করে অভিকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ এবং এবং ওই স্থানে অভিকর্ষ বলের তীব্রতার অনুপাত কত? কি বলবে? কে বলতে পারবে কত হবে? তাহলে একটা হচ্ছে জি, আর একটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এই দুটো সেম না আলাদা? কি এতক্ষণ ধরে কি আমি বোঝাতে পারলাম না? সবাই এত দেরি করছো। ওইটা অভিকর্ষ ত্বরণ জি, আর তীব্রতা হচ্ছে ই, এটা হচ্ছে ই। তা আমরা জানি তো ই সমান জি। তার মানে এদের অনুপাত হচ্ছে জি ইজ টু ই সমান হচ্ছে 1:1। তার দেখে মনে হচ্ছে বাপরে, অভিকর্ষ বলের তীব্রতা মহাকর্ষ ক্ষেত্রের ক্ষেত্র, অভিকর্ষ বলের তীব্রতা নয়, অভিকর্ষ ক্ষেত্রের তীব্রতা মহাকর্ষ ক্ষেত্রের ক্ষেত্র প্রাবল্য শুনে মনে হচ্ছে বিরাট কিছু বলছে, কিন্তু বেসিক্যালি এটা অভিকর্ষজ ত্বরণ বলছে। মহাকর্ষর ক্ষেত্রে আমরা তো মহাকর্ষজ ত্বরণ বলতে পারি বা সিম্পল ত্বরণ বলতে পারি। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া এই চ্যাপ্টারটা সম্পূর্ণ মানে সম্পূর্ণরূপে অধরা থেকে যায়, ক্লিয়ার হয় না, সেটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। এবং এই মহাকর্ষীয় বিভব কথাটা যখন আমরা উচ্চারণ করছি, তাহলে আমাদের জানতে হবে যে মহাকর্ষ বল কি ধরনের বল? সংরক্ষী বল। কারণ আমরা জানি এই বিভব কথাটা সেই ক্ষেত্রেই উচ্চারিত হয় যে ক্ষেত্রে সংশ্লিষ্ট বলটি সংরক্ষী বল হয়। সংরক্ষী বল না থাকলে কোনোদিন সেই সংক্রান্ত বলের কোনো বিভব হয় না। বিভব কথাটা উচ্চারণ তখনই করা হয় যখন সেই সংক্রান্ত সংশ্লিষ্ট যে বলটা থাকে সে সংরক্ষী বল হয়। তাহলে এটার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। এখানে এই মহাকর্ষীয় বিভব, তার মানে এখান থেকে প্রথমে আমরা ফান্ডা, আমরা ঘট করে আগে সংজ্ঞা পড়ে নেবো না, আগে জানবো যে চ্যাপ্টারটায় বিভব কেন দিয়েছে। যদি বিভব দিয়ে থাকে তাহলে ফোর্স কেমন, যদি ফোর্স তেমন হয় তাহলে কি কি জিনিস আমরা পেতে পারি। এই সমস্ত জিনিস যদি আমরা কানেক্ট না করি, তো চিরকাল গাধার মতন বোঝা বয়ে বেড়াবো, জিনিসটা সম্বন্ধে আমাদের ফিলিংস আসবে না, আমরা ফিজিক্স পড়ে আমোদ পাবো না। তাহলে ফান্ডাতে আমরা কি পেলাম? প্রথমত কথা হচ্ছে যে বিভব বলা হয়েছে, বিভব আলোচনা হচ্ছে, তার মানে হচ্ছে মহাকর্ষ বল হচ্ছে সংরক্ষী বল। এটা হচ্ছে সংরক্ষী বল। ফার্স্ট। নেক্সট পয়েন্ট,
যেহেতু সংরক্ষী বল, যদি সংরক্ষী বল হয়, সেই সংরক্ষী বল হলে তার প্রভাবে কি ধ্রুবক থাকে গো? সংরক্ষী বলের প্রভাবে কি ধ্রুবক থাকে? আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পড়েছি মোট যান্ত্রিক শক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট যান্ত্রিক শক্তি বা মোট শক্তি ধ্রুবক থাকবে, মোট শক্তি। এবার যদি এখানে যেহেতু একটা বল ছোটাছুটি করতে পারে, স্থির থাকতে পারে, তার মানে আমরা এখানে বলতে পারি মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। যেহেতু মেকানিক্স এর মধ্যেই খানিকটা এটা পড়ছে, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি, এই যে টোটাল মেকানিক্যাল এনার্জি থাকে, এখানে কি কি শক্তি থাকে? এই মেকানিক্যাল এনার্জির মধ্যে দুটো মেজর ইম্পর্টেন্ট এবং দুটোই পার্ট কি? একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর একটা কি গো? আর আরেকটা হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির ফর্মুলা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা পড়েছিলাম সব সেম, হাফ এম ভি স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি এর ফর্মুলা বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা। এখানে যে পোটেনশিয়াল এনার্জিটা আমরা পড়ছি, এই পোটেনশিয়াল এনার্জিটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর পোটেনশিয়াল কিন্তু আলাদা। এই পোটেনশিয়াল এনার্জিটা আসবে পোটেনশিয়াল থেকে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল থেকে। তাহলে আমরা প্রথম আজকে সংজ্ঞাটা পড়বো, পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে রিলেশন পড়বো, নিয়ে আজকে আমরা স্টপ করব এখানে। তাহলে দেখো, প্রথম আমরা এখানে একটা স্টেটমেন্ট দিলাম যে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি, অ্যান্ড পোটেনশিয়াল মানে হচ্ছে বিভব। এরা আলাদা, এরা একই রকম টাইপের হলেও এরা আলাদা প্যারামিটার, এরা আলাদা রাশি, প্যারামিটার নয় রাশি। এটা যে আলাদা রাশি এবং মহাকর্ষ ক্ষেত্রে এরা কেমন ভাবে আলাদা, সেটা আজকে আমরা পড়বো। তাহলে ফার্স্ট হচ্ছে 1 নাম্বার মহাকর্ষ বিভব। এটা সংজ্ঞা কি? এটা সংজ্ঞা, এটা তো ধরে নাও আমরা লিখলাম এটা ভি, বিভব। এটাকে আমরা অনেক ভাবে সংজ্ঞা দিতে পারি। যাই হোক, তার মধ্যে আমরা প্রথম সংজ্ঞাটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে, ধরে নাও কোনো একটা ভর আছে এম ভর, এটা হচ্ছে মাদার মাস। যদি এটা মাদার মাস হয়, তাহলে চারিদিকে, এর চারিদিকে চারিদিকে সম্পূর্ণ অঞ্চলে আমাদের মহাকর্ষ ক্ষেত্র থাকবে। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে একটা একক ভরকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে, মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে বলছি না, একটি একক ভরকে একটি এম ভরের থেকে অসীম দূরত্ব থেকে ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যতটা কৃতকার্য করতে হয়, এটাকেই বলছে মহাকর্ষ বিভব। এই যে ডেফিনেশন গুলো আছে, সেই কংক্রিট ডেফিনেশন কিন্তু বই থেকে তোমরা পড়ে নেবে। ডেফিনিশন গুলো যেগুলো তোমরা বুঝবে যে আমি বলতে গিয়ে বাংলায় খানিকটা ছড়িয়ে ফেলেছি, সেই সমস্ত ডেফিনেশন তোমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে বই থেকে কিন্তু খুব ক্লিয়ারলি পড়ে নেওয়া, যাতে করে সঠিক ভাষাটা তোমরা বলতে পারো। আমার কাজ হচ্ছে তোমাদেরকে ফান্ডা দেওয়া, কমপ্লিট সবকিছু কিন্তু আমি বলতে পারবো না, বিশেষ করে এই সমস্ত জিনিসগুলো, সেগুলো তোমরা কিন্তু একটু দেখে নিও। ওকে, তো বলা হলো কি, যে ধরে নাও একটা মহাকর্ষ বিভব আছে, এখানে একটা ভর আছে, এম ভর আছে, এই এম ভর থেকে এই বরাবর একটা ধরে নাও রেখা, এই রেখার অসীম থেকে কোনো একটা এক ভরকে আনতে 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 এখানে নিয়ে এলাম পি বিন্দুতে, ধরে নাও, যেখানে
পি বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে আর। তাহলে যে পরিমাণ কৃতকার্য করা হবে তাকে ওই বিন্দুর, এই পি বিন্দুর মহাকর্ষীয় বিভব বলবে। তোমরা তড়িতের ক্ষেত্রে পড়েছো, এই একই জিনিস বারবার একই রকম ভাবে কিন্তু অ্যাপ্লাই হবে সূত্রগুলো। খালি ভর আধান এগুলো গন্ডগোল করলে হবে না। তোমরা ক্লাস 10-এ মহাকর্ষীয় বিভব পড়েছো, এই তড়িৎ বিভব পড়েছো, হ্যাঁ কি না? না পড়োনি? সেই রকমই ওখানে যেমন তড়িৎ ছিল, এখানে সেরকম ভর আছে। তড়িৎ বল কখনো কখনো আকর্ষণীয় হয়, কখনো কখনো বিকর্ষণীয় হয়। মহাকর্ষীয় বল সর্বদা আকর্ষণীয় হয়। তাহলে এখানে দেখো, আমরা যদি দেখি যে এক্স, কোন একটা এক্স দূরত্বে প্রথমে যদি আমরা ক্যালকুলেট করি এক্স দূরত্বে, এবং সেখানে যদি ডিএক্স পরিমাণ সরণ হয়, এক্স দূরত্ব থেকে ডিএক্স পরিমাণ সরণ হয়, সেখানে কতটা কৃতকার্য হয়েছে সেটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা কি দেখব যে এক্স দূরত্বে ফোর্স কত, এখানে একটা এক ভরের উপর ফোর্স কত, এখানে এম ভর আছে, তার থেকে এক্স দূরত্বে ফোর্স কত হবে এক ভরের জন্য, এম ভর যদি হয়, ফোর্স কত, ফোর্স মানে কি, ফর্মুলা কি, ফোর্স সমান জি এম ইন্টু ওয়ান, মানে জি এম বাই এক্স স্কোয়ার। ফোর্স কোন দিকে, বাম দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে, বাম দিকে। ডিসপ্লেসমেন্ট কত, ডিএস কত, ডিএক্স। এখানে দেখো সরণ হচ্ছে ডিএক্স, সরণ। তাহলে কৃতকার্য কত, ডিডব্লিউ সমান কত হবে, এফ ইন্টু ডিএক্স, মানে কি জি এম বাই এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এই যে কৃতকার্যটা হবে, এটা হচ্ছে শুধুমাত্র ডিএক্স সরণের জন্য কৃতকার্য। এই ডিডব্লিউটা হচ্ছে ডিএক্স সরণের জন্য কৃতকার্য। তাহলে ইনফিনিটি থেকে আর দূরত্বে আনতে প্রথমে দূরত্ব কত ছিল, এই ভর থেকে, এটা হচ্ছে মাদার মাস, মাদার মাস থেকে প্রথম পয়েন্টের দূরত্ব কত ছিল, ইনফিনিটি, না লাস্ট পয়েন্টের দূরত্ব কত, আর। কোন বিন্দুতে আমি বিভবের কথা বলছি, আর। তাহলে বিভব যেটা ফাংশন অফ আর, ভি যেটা ফাংশন অফ আর, সেটা হচ্ছে এই যে ডিডব্লিউ আমরা বলছি এফ ইন্টু ডিএক্স, তার ইন্টিগ্রেশন হবে কোথা থেকে কোথায়, ইনফিনিটি থেকে আর এ। তাহলে আমরা এটা ক্যালকুলেট করি, ইনফিনিটি থেকে আর এ ক্যালকুলেট করলে কি দাঁড়াবে, আমরা এই যে ফর্মুলা ডিডব্লিউ পেয়েছি এফ ডিএক্স, সেগুলো বসাই, তাহলেই আমি পাবো পোটেনশিয়াল বিভব। তাহলে এখানে আমি কি পেলাম, আর বিন্দুতে মাদার মাস এম থেকে আর দূরত্বে, আর দূরত্বে কোন বিন্দুতে মহাকর্ষ বিভব, মহাকর্ষ বিভব ভি আর সমান এফ ডিএক্স, এই যে ডিসপ্লেসমেন্ট, তার মানে কৃতকার্য কোথা থেকে, ইনফিনিটি থেকে আর। তাহলে আমরা যদি বসাই এটা কত পাবো, এফ মানে কত, জি এম বাই এক্স স্কোয়ার, এক্ষুনি করলাম, ইন্টু ডিএক্স, ইনফিনিটি টু আর। জিএম হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বার করে দাও, জিএম ইনফিনিটি টু আর এক্স টু দি পাওয়ার 2 1 বাই, তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। তাহলে আমরা ফর্মুলা কি ইন্টিগ্রেশনের, অনেকবার তোমাদেরকে বলেছি, এক্স টু দি পাওয়ার এম ডিএক্স সমান কি হয়, এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। যদি না এম, যদি এম নট ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়, যদি মাইনাস ওয়ান হয় তখন ফর্মুলা আলাদা, সেটা হয় ln x। তাহলে এটা হলে কি হবে, ফর্মুলা কি, এটা তো মাইনাস ওয়ান নয়, মাইনাস টু, তাহলে আমার এই ফর্মুলা কাজে দেবে। তাহলে এম এর জায়গায় মাইনাস টু বসিয়ে দাও, তাহলে কি পাবে, তাহলে পাবে জিএম ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান। সেই এক্স এর লিমিট কত, লিমিট হচ্ছে নিচে ইনফিনিটি উপরে আর। তাহলে এটা বসালে কত হবে, সমান হচ্ছে, দেখো এটা ক্যালকুলেট করলে এটা মাইনাস ওয়ান আর এইটা মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ানের জন্য বাইরে একটা মাইনাস আসবে জিএম, আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের জন্য একটা এক্স আসবে। তার লিমিট কি, নিচে হচ্ছে ইনফিনিটি, উপরে হচ্ছে আর। তাহলে আমি ভি আর সমান কি পেলাম, ভি আর সমান কি পেলাম, মাইনাস জি এম বাই এক্স, লিমিট হচ্ছে নিচে ইনফিনিটি, উপরে হচ্ছে আর। তাহলে বসালে কি পাবো, মাইনাস জি এম বাই আর
প্রথমে বসাবো মাইনাস জি এম বাই ইনফিনিটি, তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো, তাহলে এই পার্টটা হয়ে গেল জিরো, তাহলে পড়ে থাকলো কি মাইনাস জি এম বাই আর। তাহলে কোন এম ভরের জন্য এম ভরের জন্য এম ভরের জন্য তা থেকে মানে এই ভরটি থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব কত পেলাম, মহাকর্ষীয় বিভব যেটা সেটা পেলাম ভি আর সমান মাইনাস জি এম বাই আর। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব। তাহলে এবার যদি তোমাকে জিজ্ঞেস করে মহাকর্ষীয় স্থিতিশক্তি বলতে কি বোঝায়, তাহলে এইটা হচ্ছে ভি আর সমান মাইনাস জি এম বাই আর পেলাম, সরি এখানে আর পেলাম। এবার মহাকর্ষীয় স্থিতিশক্তি মানে হচ্ছে স্থিতিশক্তি যেটা সেটা আর একক ভরের জন্য হবে না, এটা সেম এই যে এই যে কৃতকার্য আগে আগে যে আগের এতে যে কৃতকার্য বললাম, আগের কৃতকার্য যেটা ক্যালকুলেট করলাম সেই কৃতকার্যতে আমরা একক ভরের জন্য ক্যালকুলেট করেছি। যদি এম ভরের জন্য করা হয়, এম ভরের জন্য ক্যালকুলেটেড হয়, তাহলে যে কৃতকার্যটা বেরোবে সেটাই হচ্ছে এম ভরের জন্য মোট কৃতকার্য বার করা হয়, নির্ণয় করা হয়, তবে সেটি মহাকর্ষীয় স্থিতিশক্তি হবে। তাহলে স্থিতিশক্তিটা হচ্ছে বিভবের সাথে শুধু এম গুণ, তাহলে এইটা হচ্ছে ইউ, এই যে ইউটা স্থিতিশক্তি এইটা হচ্ছে পাতি এম গুণ অফ ভি। ভি হচ্ছে একক ভরের জন্য আর ইউ হচ্ছে এম ভরের জন্য। তাহলে এখান থেকে যেমন আগেরটা পেলাম এফ ইকুয়াল টু এম ইন্টু ই, এখানেও সেরকম পেলাম ভি সমান ইউ বাই এম, তার মানে আমরা এখানে লিখতে পারি ভি সমান ইউ বাই এম। তাহলে এখান থেকে আমরা এই কটা জিনিস পেলাম, তাহলে ভি যেটা পেলাম সেটা হচ্ছে ইউ বাই এম, ইউ হচ্ছে স্থিতিশক্তি, এটা হচ্ছে স্থিতিশক্তি, এর একক কি হবে, এর একক হবে জুল, এর একক হবে আর, জুল হবে এসআই, আর্গ হবে সিজিএসএ, এগুলো সব ক্লাস 7, 8, 9, 10 থেকে পড়ছো, সুতরাং এগুলো তাড়াতাড়ি বলতেই পারি। আর ভিটা হচ্ছে নতুন রাশি, এটা হচ্ছে বিভব, এই বিভবটা কি পেলাম গো, জুল পার কেজি, আর পার গ্রাম, এরকম আমরা পেতে পারি। আর এর ডাইমেনশন কি হবে বিভবের, এটা তো একক পেলাম, বলো কেউ কিছু বলছো, মাত্রা কি হবে বিভবের ভি এর, ইউ এর মাত্রা বাই এম এর মাত্রা। ইউ মানে তো শক্তি, শক্তি মানেই কৃতকার্য, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই পাতি এম, এম কেটে গেল মানে শুধু পড়ে থাকলো এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কি বোঝা গেল? হ্যালো হ্যালো হ্যালো। তাহলে এখানে তোমরা দেখবে প্রমাণ করো, প্রমাণ করো ভি সমান বেগ হলে এবং ভি সমান বেগ এবং ভি সমান মহাকর্ষ মহাকর্ষ বিভব হলে 1/v² এবং 1/v², v² এবং ভি এর মাত্রার অনুপাত কত, প্রমাণ আর করতে দিলাম না, এটা ক্যালকুলেট করতে দিলাম, হোমওয়ার্ক দিলাম। ওকে, নেক্সট ডে আমরা শুরু করব, নেক্সট ডে আমরা শুরু করব
বন্ধন শক্তি থেকে। বন্ধন শক্তি, তারপরে মোট শক্তি, তারপরে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এই সবগুলো নিয়ে একটু ফান্ডা দেওয়ার পরে তারপর পরের দিন আমরা করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি মানে কি গো? এসকেপ স্পিড মানে এটাকে বলা হয় যে মুক্তিবেগ বাংলায়। এটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলেই মোটামুটি আমাদের চ্যাপ্টারের ওয়ান হাফ আমাদের কমপ্লিট হবে। কালকের মানে কালকে কি বার? বৃহস্পতিবার। আজকে বুধবার। কালকে ক্লাস হবে না। শুক্রবার তোমাদের ক্লাস হবে। নেক্সট ফ্রাইডে। ফ্রাইডে রাত্রি 10 PM। ওকে, চলো টাটা, তাহলে বাই।